নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। স্বামী বিবেকানন্দ 1894 সালে তার প্রিয় শিষ্য আলাসিঙ্গাকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠির শুরুতে তিনি একটি গল্পের অবতারণা করেছিলেন। গল্পটি খুবই ইঙ্গিতপূর্ণ। এই গল্পের মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যে পথই আমাদের জীবনে আরেকটি নতুন পথ তৈরি করে দেয়। চুপ করে বসে থাকলে সাফল্য কিন্তু কখনোই আসবে না। পথের প্রতিবন্ধকতার কথা ভেবে আমরা যদি মনের জানলা দরজা বন্ধ করে বসে থাকি, তাহলে কি ভাগ্য আমাদের সাহায্য করবে? না। যদি আমরা পথে নামি সাফল্যের রাস্তা খুঁজি, আমরা ঠিকই সাফল্যের রাস্তা পাব। আর শেষ পর্যন্ত এক পা করে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারব। স্বামীজি বিভিন্ন সময় তার প্রিয় শিষ্যদের অসংখ্য চিঠি লিখেছিলেন। কর্মব্যস্ততার মধ্যেও তিনি নিয়মিত সময় করে চিঠি লিখতেন। তিনি জানতেন এইভাবে ছোট গল্পের মাধ্যমে আমরা আমাদের চরিত্রের মৌলিক পরিবর্তন করতে পারি। আজকে আমরা জানব সেই গল্পেরই একটু ঝলক। কোনো একবার এক যুবক এক গায়ের পথ দিয়ে হেঁটে চলছিল। সেই গ্রাম্য পরিবেশ ছিল বড়ই সুন্দর। চাষিরা সারা বছর ঘাম ঝরিয়ে যে পরিশ্রম করেছে, এখন সেই পরিশ্রমের ফসল এসেছে। মুখে তাদের অদ্ভুত হাসি, অদ্ভুত আনন্দ। গান গাইতে গাইতে তারা ধান কাটছে। তারা জানে যে এই ধান তাদের সারা বছরের অহংকার, পরিশ্রমের ফসল। শুধু প্রকৃতি নয়, সেখানকার মানুষজনও বড্ড ভালো। তারা খুব সহজ সরল। লোভ থেকে দূরে থাকতেই তারা ভালোবাসে। সারাদিন পরিশ্রম করে যা রোজগার করে তাই দিয়ে জীবন কাটায়। তাদের মনে খুব বেশি আকাঙ্ক্ষা নেই। তারা জানে সহজ সুন্দরভাবে জীবন কাটানোর মধ্যে আলাদা একটা ছন্দ আছে। দুই চোখ ভরে প্রকৃতির অনন্য শোভা দেখতে দেখতে হনহন করে এগিয়ে চলছিল সেই যুবক। সে যাবে গোবিন্দপুর। পথে পড়ল রামকৃষ্ণপুর গ্রাম। এই গ্রাম দ্রুত পার হয়ে গেল সে। অবশ্য সে বোধহয় ভীষণই ক্লান্ত বোধ করছিল। যদিও তখন শীতকাল, তা সত্ত্বেও তার কপালে দেখা দেয় বিন্দু বিন্দু ঘাম। কয়েকটা গ্রাম পার হয়েছে, কিন্তু তখনও গোবিন্দপুর আসেনি। চলতি পথে যার সঙ্গে দেখা হচ্ছে, তার কাছেই পথের হদিশ সে জানতে চাইছিল। তবু সংশয়, ভুল পথে চলছে না তো? খুব তাড়াতাড়ি তাকে গোবিন্দপুরে পৌঁছতে হবে, কারণ সেখানে তার অনেক কাজ বাকি আছে। হঠাৎ সে এক চাষিকে দেখতে পেয়ে প্রশ্ন করল, আচ্ছা, গোবিন্দপুর গ্রামটা কোন দিকে বলতে পারেন? চাষি তার দিকে তাকিয়ে উত্তরে বলল, আর একটু সামনে চলে যাও ভাই। কিছু দূর যাবার পর যুবকটি দেখতে পেল যে কয়েকজন রাখাল বালক মাঠে খেলছে। তখন সে তাদেরকে জিজ্ঞেস করল, আচ্ছা, গোবিন্দপুর গ্রামটা কোন দিকে তোমরা বলতে পারো? রাখাল বালকেরা বলল, ওই যে গ্রাম, ওটা পার হলে একটা বাঁশঝাড়। তারপর ডান দিকে গেলেই তুমি গোবিন্দপুর গ্রামে পৌঁছবে। যুবক হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে এগিয়ে যায়। এবার কেমন যেন ক্লান্তি তাকে গ্রাস করতে থাকে। অনেকক্ষণই হাঁটছে বই কি, কিন্তু কোথায় গোবিন্দপুর কিছুই বুঝতে পারছিল না। গ্রামের একদিকে খোলা মাঠে ছেলেরা ফুটবল খেলছে। তাদের জিজ্ঞেস করলো, ভাই, এটা কি গোবিন্দপুর?
ছেলেরা খেলতে খেলতে অবাক চোখে লোকটির দিকে তাকায়, ভাবে এ বোধহয় এ গায়ে নতুন এসেছে, তাই গোবিন্দপুরের ঠিকানা চাইছে। তাদের একজন মাথা নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ। এবার যুবক কিছুটা আশ্বস্ত হয়। গ্রামের পথ ধরে আবারও সে হাঁটতে শুরু করে। দুপাশে মাটির ঘর, কোথাও বা খড় দিয়ে ছাউনি তৈরি করা হয়েছে, আবার কোথাও বা টিনের চাল, কোথাও বা টালি। দেয়ালে হাতে আঁকা নানান ছবি, মাঝে মধ্যে দু একটা পাকা বাড়িও চোখে পড়ছে। ওই দেখা যাচ্ছে ধানের গোড়া, খড়ের পালুই, ছোট ছোট ছেলেমেয়েরা মনের আনন্দে খেলছে। দুষ্টু ছেলে মায়ের ডাকে সাড়াই দিচ্ছে না। এই সব দৃশ্য দেখার জন্যই তো বারবার গ্রাম বাংলায় ফিরে আসতে হয়। এই ঘরোয়া দৃশ্যগুলি দেখে যুবকের মন কেমন যেন উদাসীন হয়ে যায়। কিন্তু গ্রামটা কোথায়? সত্যি কি এটা গোবিন্দপুর? চলতে চলতে সে এক সময় থেমে যায়। দেখে এক বৃদ্ধ ঘরের সামনে খাটিয়াতে বসে আছেন, চোখ দুটি তার বন্ধ। তাকে দেখেই বোঝা যায় যে এ জীবনে তাকে অনেক উত্থান পতনের সাক্ষী হতে হয়েছে, আর তাই বোধহয় বিশ্রাম নিচ্ছেন। আপন মনে তামাক খাচ্ছেন। পরিতৃপ্তির একটা ছাপ এই বৃদ্ধের সমস্ত চোখে মুখে ছড়িয়ে পড়েছে। যুবক জিজ্ঞেস করল, আচ্ছা দাদু, এটা কি গোবিন্দপুর গ্রাম? চোখ বন্ধ করে বসেছিলেন বৃদ্ধ। মনে মনে অনেক কথাই হয়তো ভাবছিলেন। ফেলে আসা অতীতের কথা, ছোটবেলা, যৌবন, দেখতে দেখতে কত বছর বয়স হয়ে গেল। তিনি এবার চোখ খুলে তাকালেন এই যুবকের দিকে। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠছে। প্রথমে তিনি প্রশ্নের কোনো জবাব দিলেন না। বললেন, এই সময় কেন জ্বালাতে এসেছো বাবু? আমার এমন মিষ্টি মেজাজখানা একেবারে মাটি করে দিলেন। যুবক অধৈর্য হয়ে আবারও প্রশ্ন করে, আচ্ছা দাদু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? গোবিন্দপুর গ্রাম আর কত দূর? আমি কি গোবিন্দপুরে পৌঁছে গিয়েছি? এবারও যুবকের কথায় কান দিলেন না ওই বৃদ্ধ। চোখ বন্ধ করে তামাকে টান মারতে লাগলেন। এই ব্যবহারে যুবক খুবই দুঃখ পেল। এবার বুড়ো হঠাৎ উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, আরো 1 মাইল গেলে তুমি গোবিন্দপুর গ্রামে পৌঁছবে। বৃদ্ধের এই কথায় যুবকটি খুবই অবাক হলো। সে ভাবতে লাগলো, এতক্ষণ বারবার প্রশ্ন করেও সে তার প্রশ্নের জবাব পায়নি। বৃদ্ধটি চোখ বন্ধ করে বসেছিলেন, চরম অপমান করেছিলেন, আর এখন বিনা কারণে উঠে দাঁড়িয়ে তার পথের হদিশ বলে দিচ্ছেন। এ কেমন ধারা মানুষ? যুবক কিছুটা এগিয়ে এসে ভাবল, না পায়ে পায়ে বৃদ্ধের কাছে আবার যায়। ওই বৃদ্ধের কাছে গিয়ে তার ওই অস্বাভাবিক আচরণের কারণ জানতে হবে বইকি। সে তখন পায়ে পায়ে পিছিয়ে আবার বৃদ্ধের কাছে এসে দাঁড়াল। সেই এক মনে তিনি তামাক খাচ্ছিলেন তখনও। যুবককে দেখে চোখ খুললেন। তার চোখে মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। তাকে দেখে মনে হয় তিনি বুঝি জানতেন যে যুবকটি আবারও ফিরে আসবে। এবার যুবক বলল, আচ্ছা দাদু, আমি যখন আপনার সামনে দাঁড়িয়েছিলাম, গোবিন্দপুর গ্রামের হদিশ জানতে চাইছিলাম, আপনি কিন্তু চোখ বন্ধ করে তামাক টানছিলেন। আপনাকে দেখে মনে হলো যে আপনি হয়তো আমার কথা শুনতেও পাননি, অথবা শুনতে পেয়েও কোনো জবাব দিচ্ছেন না। আর আমি যখন 2 পা এগিয়ে গেলাম, তখন আপনি হঠাৎ উঠে দাঁড়িয়ে চিৎকার করে সেই গ্রামের হদিশ দিলেন। আপনার এমন আচরণের কারণ আমি খুঁজে পাচ্ছি না। অনুগ্রহ করে বলবেন যে আপনি কেন এমন আচরণ করলেন? যুবকটি ভেবেছিল যে এমন বেয়ারা প্রশ্ন শুনে বৃদ্ধ হয়তো রাগ করবেন।
কিন্তু এতক্ষণে বৃদ্ধ হেসে উঠলেন। তিনি বললেন, ঠিকই বলেছ বাবা, দেখতে দেখতে বয়স তো অনেকই হলো, অনেকের সাথে মেলামেশা করলাম, অনেক অভিজ্ঞতাও হলো। যখন তুমি আমার সামনে দাঁড়িয়েছিলে তখন তোমাকে দেখে মনে হচ্ছিল যে তুমি হয়তো সত্যি সত্যি গোবিন্দপুর গ্রামে যেতে চাইছো না, আর তাই আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছিলাম না। আর যখন দেখলাম যে তুমি আমার কাছ থেকে উত্তর না পেয়ে নিজেই এক পা করে সামনের দিকে এগিয়ে চলেছ, তখন বুঝতে পারলাম যে তুমি সত্যি গোবিন্দপুর গ্রামে যেতে চাইছো। তাই তাড়াতাড়ি তোমাকে সেই গোবিন্দপুর গায়ের হদিশ বলে দিলাম। যুবক বুঝতে পারল যে ওই বৃদ্ধ মানুষটি কতটা চালাক। সত্যি তো, পথে না নামলে আমরা পথের হদিশ পাবো কি করে? গল্পটি থেকে আমরা এটি বুঝতে পারি যে কোনো কাজে সফল হতে হলে দীর্ঘ পরিশ্রম, ত্যাগ ও তিতিক্ষা দরকার। কাজকে কঠিন ভেবে আমরা যদি চুপ করে বসে থাকি, সাফল্য তাহলে আসবে কি করে? জীবনে চলার পথে আমাদের প্রতি মুহূর্তে নানান সমস্যার সামনে দাঁড়াতে হয়। সব কাজেই যে আমরা অনায়াসে সফল হব তা কিন্তু ভাবা কখনোই উচিত নয়। যে কোনো সফল মানুষের জীবনে অনেক উত্থান পতন থাকে, অনেক ঘাত প্রতিঘাত। যে প্রকৃত মানুষ সে আঘাতকে জয় করতে পারে, সেই মানুষকে শেষ পর্যন্ত জয়যুক্ত হয়। স্বামী বিবেকানন্দের এই গল্পটি আমাদের সেই শিক্ষাই দেয়। ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে এরকম আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।